ভেঙে না দিয়ে আঙ্কেল বলে জীবনটাকে চুরমার করে দাও। তোমরা মেয়েরা তো এই কাজটাই ভালো পারো। আমার আর একটু হলেই স্ট্রোক হয়ে যেত। আর ভাইয়া বলবো না আমাকে? যুথি ঈশানের কথার উপরে আর কিছু বলে না, বরং জিজ্ঞাসা করে ইরা কোথায়। ঈশান জানায় স্বামী সংসার করছে। যুথি বলে আমি ইরার সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে একটু নিয়ে যাবেন ইরার কাছে। ঈশান মনে মনে বেশ খুশি হলো, আজ যেন মেঘ না চাইতেই জল। ঈশান সম্মতি জানিয়ে বলল লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুমি ওখানে যাও, আমি আসছি। বলেই কল কেটে দিয়ে ঈশান ফ্রেশ হতে চলে যায় আর রিফাতকে বলে যায়, বউ আনতে যাচ্ছি। ওই ঢিলামার্কে কাজে আনবে না কিন্তু, সব রিস্ক আদিলের। কার বউ ভাই? ঈশান দাঁতে দাঁত কিরমির করতে করতেই বলল, শালা আমার বউ, তোর ভাবি। ও, তাহলে ওকে ভাই। যদি ভাবি না আসতে চাই আপনার সাথে, তবু ও একাই ফিরবেন না। দরকার হলে রাস্তা থেকে একটা রিয়ে তুলে আনবেন, নয়তো অন্য বউ নিয়ে আসবেন। আজকে বিয়ে করতেই হবে ভাই। রিফাতের কথা শুনে ঈশান পায়ের জুতো খুলে মোছা দিয়ে ঢিল মারে আর বলে, মন্ডায় চাইতাছে তোরে জুতা খুইলা মোজা দিয়া পিঠাই। রিফাত দাঁত বের করে হাসতে হাসতেই বলে, ভাই আপনি বরং জুতা দিয়েই মারেন, আপনার মোজায় যে গন্ধ স্বয়ং জাফরও স্টক করবে। আদিল অতিরিক্ত লাল পানি সেবন করায় চোখ মেলে তাকাতে পারছে না। এদের কথা শুনে বেশ বিরক্ত হয়ে ঢলতে ঢলতে নিজের রুমে চলে গেল। আদিলের এমন ঢলাঢুলি দেখে ইরা বুঝতে পারলো না, বরং সাইড দিল। আদিল বিছানার উপর ঠাস করে শুয়ে পড়ল। সকাল সকাল শুয়ে শুয়ে শয়ে শয়ে মিডিয়ার প্রেস চলে এসেছে শিকদার বাড়িতে। শিকদার বাড়ির কেউ জানতো না আদিলের বিয়ে করার বিষয়টা। তারা সকলে টিভিতে দেখেছে। চারপাশে ছড়িয়ে পড়েছে আদিলের বিয়ের বিষয়টা। আশরাফ শিকদার স্ট্রোকের নাটক করে শুয়ে আছে। সেই বিকেল থেকে অহনা শিকদার ভেবেছিল হয়তো সত্যি অসুস্থ, কিন্তু আদিলের বিয়ের কথা শোনার পর তার বেশ ডাউট হচ্ছে সে কি সত্যি অসুস্থ নাকি ড্রামা করছে। আদিলের আগেও বেশ কয়েকবার ইশারা ইঙ্গিত বুঝিয়ে দিয়েছিল আয়রাকে বিয়ে করতে চায় না। বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে দেখে আশরাফ শিকদার বুকে হাত দিয়ে ধীরে ধীরে নিচে নামছে। অহনা শিকদার চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আশরাফ শিকদারের দিকে মনে হচ্ছে চোখ দিয়ে এই মানুষটিকে ভর্ৎস করে দিবে আজ। অহনা শিকদারের সাথে চোখাচোখি হতেই আশরাফ শিকদার চোখ নামিয়ে এগুলো প্রেস মিডিয়ার উদ্দেশ্যে। আশরাফ শিকদার যথেষ্ট শান্ত মস্তিষ্কের মানুষ, তাই তিনি বেশ শান্তভাবেই বললেন, এত সকাল সকাল আপনারা এই শিকদার বাড়িতে কি করছেন? কে কি দাওয়াত করে আনা হয়েছে এই বাড়িতে? না মানে আমার বউ কি চল্লিশা খাওয়ার বলে আপনাদেরকে আসতে বলেছে? অহনা শিকদার আগে কটমট করতে লাগলেন। সিরিয়াস মুডেও এদের ফাজলামো করার স্বভাব গেল না। বাপ ছেলে একই। অহনা শিকদার মিডিয়ার উদ্দেশ্যে কর্কশ গলায় বললেন, আপনাদের এত সকালে শিকদার বাড়িতে আসার যথেষ্ট কারণ আমি দেখছি না। একজন লোক আদিলের বিয়ের সম্পর্কে জানতে চাইলে অহনা শিকদার নিজের চোয়াল শক্ত করেই বললেন, যদি ওই রকম কিছু করে আমার ছেলে, তাহলে আপনাদের কষ্ট করে আমাদের বাড়িতে আসার প্রয়োজন পড়বে না। আমরা নিজেরাই আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা দয়া করে আসতে পারেন। অহনা শিকদারের কথাটা বেশ তিতু লাগলো সবার কাছে। তবে আশরাফ শিকদার মুচকি মুচকি হাসলেন বউয়ের এমন রাগি রাগি মুড দেখে। আশরাফ শিকদার বউকে উদ্দেশ্য করেই বললেন, মিসেস অহনা শিকদার, আমি তো তোমার বিগ ফ্যান হয়ে গেলাম। অহনা শিকদার বিরক্তি প্রকাশ করেই বললেন, তাহলে ফ্যান হয়ে ঘুরে আমাকে একটু বাতাস করেন। আপনার দ্বারা এর থেকে বেশি কিছু তো আর সম্ভব নয়, আর আশাও করাও যায় না। আশরাফ শিকদার বুকে হাত দিয়ে সোফায় বসে পড়ল। আজ সত্যি সত্যি স্ট্রোক হবে। বউয়ের এমন তেতো কথা শুনে এই বাড়িতে সে আর থাকবে না। নতুন বিয়ে করে সংসার করবে যদি সেখানে একটু সম্মান পাওয়া যায়। এই জীবনে সম্মানের বড্ড অভাব। ঈশান ব্ল্যাক রোজ বাড়ির সামনে থাকা আদিলের কালো মার্সিডিজ নিয়ে বেরিয়ে গেল যুথিকে নিয়ে আসতে এই বাড়িতে। আর এইদিকে রিফাত শুয়ে শুয়ে ফোন দেখছে আর মনে মনে ছক কষছে। একটা মেয়েকে খুঁজে বের করতে হবে অতি দ্রুত, বিয়েটা সেরে ফেলতে হবে। দিন দিন চেহারার যে হাল হচ্ছে, কিছুদিন পর মেয়ে কেন মেয়ের নানিও বিয়ে করবে না আমাকে। হয়তো একটা মেয়েকে পটাতে হবে, নয়তো মামুনের মতন একটা বুড়িকে বিয়ে করতে হবে। তাও বউ চাই মানে চাই। আদিল বিছানার উপরে শুয়ে আছে।
ইরা রুমের চারপাশে পায়চারি করছে, জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখছে। বাইরেটা যেমন অদ্ভুত, ঠিক তার থেকে হাজার গুণে বেশি অদ্ভুত এই বাড়ির ভেতরটা। ঠিক ভুতুড়ে বাড়ি, ছোটবেলা যে হরর মুভি টিভিতে দেখতাম, আজ এই বাড়িটা দেখতে ঠিক তেমনই লাগছে। মনে হচ্ছে তারা হরর মুভির শুটিং এখানেই, মানে এই বাড়িতেই করেছিল। ইরার ভাবনার মাঝে হঠাৎ করে আদিলের ফোনটা বেজে ওঠে। ইরা বেশ থমকে যায়, মনে মনে কয়েকবার ভয় কাটানোর জন্য দোয়া পড়ে নেয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইরা ভয়ে ভয়ে আদিলের ফোনের কাছে যায়। ফোনটা হাতে নিতেই থেকে ওপরে সেভ করা ভেসে রাখা নাম্বারটা, মাই ড্যাড। ইরা বেশ থমকে যায় এই সময় কলটা দেখে। হয়তো তারা কোনোভাবে জেনে গেছে এই বিয়ের বিষয়টা। বারবার কল আসছে, ইরা কি করবে বুঝতে পারছে না। আদিলকে বেশ সংকোচ নিয়ে ডেকে বলল, আপনার বাবা কল করেছে, প্লিজ কলটা রিসিভ করুন। তিনি হয়তো কিছু বলতে চাইছে আপনাকে। আদিল ঘুম ঝাড়ানো কণ্ঠে বলল, আপনার বাবা নয়, আজকে থেকে তোমার শ্বশুর হয় তিনি। যাও গিয়ে কথা বলো। ইরা কি করবে বুঝতে পারছে না, তবুও বেশ সংকোচ নেয় মাথা নিয়ে ফোন রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। কলের অপর প্রান্তে থাকা আশরাফ শিকদার বেশ ভালোভাবে বুঝতে পারলেন এটা আদিলের কণ্ঠস্বর নয়। আদিল বাবাকে সালাম দিবে প্রশ্নই আসে না। হয়তো আদিলের কোনো কথা না আসায় ইরা আবারও সালাম দিল। ফোনের অপর প্রান্তে থাকা আশরাফ শিকদার সালামের উত্তর দিয়েই বললেন, কেমন আছো মা? ইরা বেশ ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, জি, আমিও ভালো আছি। আশরাফ শিকদার ইরার ভয়টা বুঝতে পেরে সাহস জুগিয়ে বলল, তুমি কি কোনো বিষয় নিয়ে টেনশন করছো আম্মু? তুমি কোনো টেনশন করো না, আমরা আছি, সব সামলে নেব। তুমি আমার শিকদার বাড়ির সম্মান, আমার ছেলের বউ, তোমাকে কোনো অসম্মান হবে না। এই বাড়িতে আমি কথা দিলাম আম্মু, তুমি চলে আসো আমাদের বাড়িতে। তোমার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে আব্বু, আমরা চলে আসব। কথা শেষ করে ফোনটা কেটে দিয়ে ইরা আদিলের পাশে রেখে দিল। ইরা রুমে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে, তার ভীষণ খারাপ লাগছে। ইরা ঈশান জুথিকে আনতে বেশ অনেকটাই দূরে গিয়েছিল। জুথিকে গাড়িতে তুলতে নিয়ে আসছে ইরার কাছে। জুথি চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তাকে দেখে বোঝা যাচ্ছে তার মনটা ভীষণ খারাপ। জুথিকে এমন মন খারাপ দেখে ঈশান জিজ্ঞাসা করলো, কোনো সমস্যা হয়েছে তোমার? তোমাকে দেখতে এমন কেন লাগছে? কিচ্ছু হয়নি। আচ্ছা, ইরা কেমন আছে? ঈশান বেশ শান্তভাবে বলে, ইরা ঠিক আছে। জ্যোতি কাঁদো কাঁদো গলায় বলল, আপনি জানেন পুরো এলাকা ছড়িয়ে গেছে ইরার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা। ইরা তো পালিয়ে যায়নি, তাই না? বলেন, ইরাকে নিয়ে সবাই বাজে বাজে মন্তব্য করছে। আচ্ছা ঈশান ভাইয়া, আপনি বলেন, ইরা কি খারাপ মেয়ে? বলেন। আরে এই মেয়ে কথায় কথায় কেন ভাইয়া বলে ডাকে আমাকে? এই মেয়ের কোন জন্মের ভাই আমি? ঈশান রাগে কটমট করে উঠল, আর গাড়ি এত স্পিডে চালালো যে জ্যোতি ভয়ে ডুকরে উঠল। ঈশানকে বারবার নিষেধ করছে এত গতি নিয়ে না চালানোর জন্য। কে শুনে কার কথা? ঈশান দাঁতে দাঁত পিষেই বলল, আমি তোর মায়ের পেটের ভাই। জ্যোতি ভয়ে ঠুকরে উঠে কেঁদে দিয়ে বলল, না। ভাইয়া ডাকিস কেন? সমস্যা কি তোর? ঈশানের এমন ভাবে কথা বলার মানেটা জুথি বুঝতে পারলো না, তবুও কিছু বলল না, বরং বলল, সরি, আর আপনাকে ভাইয়া বলে ডাকবো না। দয়া করে গাড়ির স্পিড কমান প্লিজ। জুথি সরি বলার সাথে সাথে ঈশান গাড়ির স্পিড কমিয়ে দিল। জুথিকে এমন ভয় পেতে দেখে ঈশান দাঁতে দাঁত চেপে মুচকি হেসে নিল। জুথি সরি বলার সাথে সাথে ঈশান গাড়ির স্পিড কমিয়ে দিল। জুথিকে এমন ভয় পেতে দেখে ঈশান দাঁতে দাঁত চেপে মুচকি হেসে নিল। আয়রা ঘরে শুয়ে আছে। কালকে শপিং এর জন্য বেশ ছোটাছুটি করে কেনাকাটা করেছে। আজ বাদে কাল তাদের বিয়ে, হয়তো কিছুক্ষণের মধ্যে আদিল ও বাড়িতে চলে আসবে। কালকে কোথায় ছিল কে জানে, আজকে আসলে অনেক বকা খাবে আমার কাছে। আমি যে এত বেশি তাকে মিস করি সে বুঝতে কেন পারে না। শুধু বিয়েটা হতে দাও, দেখবে কিভাবে তোমাকে আমার শাড়ির আঁচলে বেঁধে রাখি, সারাদিন তোমাকে আমার পেছন পেছন ঘোরাবো। এই বলে আয়রা মুচকি মুচকি হেসে নেয়। ফোনে থাকা আদিলের বেশ কয়েকটা ছবি ঘেটে দেখে বারবার, আর ভাবে মাত্র কয়েক ঘন্টা, তারপর ওই পুরুষ শুধুই আমার। আয়রা ভাবতে ভাবতে কিছুক্ষণের ভেতর আবারও শুয়ে ঘুমিয়ে যায়। আশরাফ শিকদার রুমে বসে খবরের কাগজ পড়ছেন। অহনা শিকদার কিচেন থেকে আশরাফ শিকদারের জন্য সুপের বাটি হাতে
নিয়ে রুমে প্রবেশ করলেন। সুপের বাটিটা টেবিলের এক পাশে রেখে দিয়ে বসলেন আশরাফ শিকদারের পাশে। আশরাফ শিকদার অহনা শিকদারকে এত কাছে বসতে দেখে গলা খাকারি দিয়েই বলল, দিন দুপুরে এত কাছে আসার চেষ্টা কেন করছো? আমার কিন্তু বয়স হচ্ছে। অহনা শিকদারের শান্ত মস্তিষ্কটা নিমেষেই বিগড়ে গেল আর বেশ রেগে গিয়ে বলল, বয়স হচ্ছে হয়তো বেশ, কিন্তু বুদ্ধি তো কচুও নেই। আজ আমার তোমাকে খুব করে বলতে ইচ্ছে করছে, তোমাকে মন্ত্রীটা বানালো কে? আশরাফ শিকদার কর্কশ গলায় বললেন, এই একদম আমার মন্ত্রিত্ব নিয়ে কথা বলবে না। তাহলে কি নিয়ে কথা বলবো আমাকে একটু বলো তুমি। আশরাফ শিকদার আলতো গলায় বলল, কোনো কথা বলার না থাকলে চলে আমরা ফ্যামিলি প্ল্যানিং করি। অহনা শিকদার শান্ত ভঙ্গিতেই বললেন, আপনি না স্বরাষ্ট্রমন্ত্রী, এই বয়সে ফ্যামিলি প্ল্যানিং করলে আপনার পরটা থাকবে তো শিকদার সাহেব? অহনা শিকদারের কথার পর আর আশরাফ শিকদার কিছুই বললেন না। অহনা শিকদার গিয়ে টেবিলের উপর থেকে সুপের বাটিটা এনে আশরাফ শিকদারের হাতে দিয়েই বললেন, তাড়াতাড়ি শেষ করো। আশরাফ শিকদার হাতে নিয়ে এক চামচ মুখে দিতেই অহনা শিকদার নিজের তীক্ষ্ণতা বুদ্ধি দিয়ে আশরাফ শিকদারকে প্রশ্ন করলেন। আদিল এখন কোথায় আছে? আশরাফ শিকদার সুপের বাটি থেকে চামচে মুখে দিতে দিতে বললেন, আদিল নিজের বাড়িতেই আছে। ব্ল্যাক রোজ ওই বাড়িতে? হ্যাঁ, তুমি জানো না? তার মানে তুমি আগের থেকে সবকিছুই জানতে, শুধু আমাদেরকে জানাওনি? আশরাফ শিকদার ভীষণ খেয়ে কাশতে কাশতে পানি খুঁজতে লাগলেন। সে মুখ ফসকে সব কথা বলে দিয়েছে, এখন কি হবে? আশরাফ শিকদার কথা এড়ানোর জন্য বেশ উচ্চস্বরে রাগান্বিত হয়ে বললেন, এত বছর ধরে সংসার করছো, তারপরেও ঠিক মতন না হয়েছে লবণ আর না হচ্ছে ঝাল, রান্না করতে পারো না, তাহলে রান্না করতে যাও কেন? অহনা শিকদার রাগে কটমট করতে করতে কিছু বলতে যাবেন তার আগে আশরাফ শিকদার রুম থেকে বেরিয়ে গেলেন আর বুকে হাত দিয়ে বলতে থাকলেন, আল্লাহ আজকের জন্য বেঁচে গেলাম। এই জীবনে না আছে সুখ আর না আছে শান্তি। আদিল বেশ কিছুক্ষণ ধরে উঠেছে ঘুম থেকে। উঠে ফ্রেশ হয়ে বসে আছে। ইরা আদিলের থেকে বেশ দূরে গিয়ে বসে আছে। আদিল বারবার তাকিয়ে দেখছে ইরাকে। এত মায়াবী কেন এই নারী? তার সৌন্দর্যের আগুনে আমি প্রতি মিনিটে সেকেন্ডে ঝলসে যাচ্ছি, বুঝতে পারে না কেন এই মায়াবী? আদিলের রাতের কথা মনে পড়তে বেশ কিছুটা রেগে গিয়ে ইরাকে বলল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি বউ। শেষমেশ কিনা বাসরাতে স্বামীকে দরজার বাইরে ফেলে রাখলে, এটা কোনো কথা? ইরা শান্ত ভঙ্গিতেই বলল, আপনার মতো অসভ্য লোককে শুধু দরজার সামনে কেন, মনে হয়েছিল এই বাড়ির বাইরে ফেলে দিয়ে চলে আসতে। আদিল বিছানা থেকে উঠে ইরার ঠিক পাশে কানের কাছে গিয়ে ফিসফিস করে বাঁকা হেসে বলল, আই লাইক ইউ বেবি। এতটুকুই যথেষ্ট আমার জন্য। বাসরটা কবে করবো তাহলে? ইরা নিজের হাত দ্বারা বেশ জোরে ধাক্কা দিয়ে আদিলকে অনেকটাই দূরে সরিয়ে দিল আর বলল, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না, আসলে একদম মেরে বালি চাপা দিয়ে দেবো আমি। বাপ রে, কি হুমকি! ও বাবারে, আমি তো ভয় পেয়ে গেলাম। এখন কি হবে আমার? ইরা নিজের মেজাজ হারিয়ে ফেলল আর বেশ রাগান্বিত হয়ে বলল, আপনি সত্যি একটা অসভ্য লোক। আদিল বাঁকা হেসে বলল, এমন ভাবে স্বামীকে অসভ্য বলার জন্য প্রত্যেকটি করে একটা করে সুন্দরী বউ থাকা প্রয়োজন। আমি যখন মন্ত্রী হয়ে যাব তখন ছেলেদের বিয়ে করার সর্বোচ্চ বয়স দেব 18। 18 বছরের একদিন বেশি হলে তার জন্য 5 কোটি টাকা জরিমানা। এটাই হবে আমার পরবর্তী জেনারেশনের জন্য বেস্ট পুরস্কার। ইরা আদিলের কথায় হাসতে শুরু করলো আর বলল, নিজের মতো অসভ্য মাথা মোটা লোককে মন্ত্রী কে বানাবে? আমরা কোথায় যাচ্ছি? আশেপাশে এত জঙ্গল কেন? আমার ভীষণ ভয় করছে। যুথি চারপাশটা ভালো করে দেখে নিল আর ভাবলো ঈশান কি মাথায় উল্টাপাল্টা ছক কষছে। যুথি চেঁচামেচি করতে শুরু করলো, আমি যাব না বলে ঈশান গাড়ি থামালো না, বরং যুথিকে আরেকটু ভয় দেখানোর জন্য বলল, আশেপাশে দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ঈশান দুষ্টু হাসি হেসে বলল, বলো 9-6 করে ফেলি। যুথি মানেটা বুঝতে না পেরে আবারও জিজ্ঞাসা করলো, আচ্ছা, 9-6 মানে কি? ঈশান বেশ ভালো করে বুঝে ফেললো এই মেয়েটা ঠিক কতটা মাথা মোটা। ঈশান ভালো করে বোঝানোর জন্য আবারও বলল, আকাম বোঝো, ওইটা বলছি।
জুথি ঈশানের এক হাতে নিজের মুখের কাছে টেনে নিয়ে এক কামড় বসালো। যতটা জোরে সম্ভব ঠিক ততটা জোরেই কামড় বসালো। ঈশান ব্যথায় ঠুকরে উঠল আর বলল, সরি সরি সরি। জুথি তাও ছাড়লো না। এবার ঈশান বেশ রেগে কটমট করতে লাগলো। গাড়ি থামালো আর জুথিকে বলল, প্লিজ ছাড়ো, ব্যথা পাচ্ছ আমি। জুথির ঈশানের কথায় বেশ মায়া হলো, তাই ছেড়ে দিয়ে বলল, নেক্সট টাইম এইরকম বাজে কথা আর আমাকে বলবেন না। ঈশান আর কিছু বলল না জুথিকে, বরং গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তা কেউ একে অপরের সাথে কথা বলল না। ঈশানের হাত থেকে অল্প অল্প রক্ত ঝরছে। জুথি দেখে বেশ মায়া হলো ঈশানের জন্য, তাই জুথি নিজের ব্যাগ থেকে ওয়ান টাইম ব্যান্ডেজ বের করে ঈশানের কামড়ে দেয়া সেই স্থানে লাগিয়ে দিল। আদিল কাবার থেকে একটা সিল্কের কালো শাড়ি বের করে ইরার হাতে দিয়ে বলল, যাও গোসল করে ফ্রেশ হয়ে নাও, আমরা বিকেলে আমাদের বাড়িতে চলে যাব। আদিল বিছানার উপর হয়ে শুয়ে আছে। কল করলো আশরাফ শিকদারকে। হ্যালো ড্যাড। আশরাফ শিকদার গোমরা মুখে উত্তর করলেন। আদিল আশরাফ শিকদারের মন খারাপ বুঝতে পেরে জিজ্ঞাসা করলো। কি হয়েছে ড্যাড? আশরাফ শিকদার আদিলকে বেশ খোঁচা মেরেই বললেন, কি আর হবে আমার তো পপুলারিটি বাড়ছে, আমি রাতারাতি ফেমাস হয়ে যাচ্ছি, আমার সুনাম এর বিপরীতে বদনাম হচ্ছে। কি আনন্দ আকাশে বাতাসে, এবার আমার স্ট্রোক হবেই। আদিল শান্ত গলায় বলল, স্ট্রোক হওয়ার হলে এতদিনে স্ট্রোক হয়েই যেত। বুকে থেকে হাত সরাও ড্যাড, শয়তান মানুষ এত আগে মরে না ড্যাড। আশরাফ শিকদার কর্কশ গলায় বলল। তুমি কি কোনোভাবে আমাকে অপমান করলা আদিল? আদিল শান্ত গলায় উত্তর করলো, ড্যাড আজ মনে হচ্ছে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্য। তুমি এত চালাক হলে কিভাবে? আজকাল অপমান করাটাও বুঝতে শিখে গেছো। আশরাফ শিকদার ভাব নিয়েই বলেন, আমি তো আগে থেকেই চালাক, তুমি আজকে জানতে পারলে মাইসান। জানবো না কেন, এই যে প্রমাণ সহকারে পেয়ে গেলাম। কথার মাঝে অহনা শিকদার রুমে চলে আসেন। রুমে আসতে আশরাফ শিকদার সাথে সাথে কলটা কেটে দেন। ইরা গোসল শেষ করে কোনো রকম শাড়িটাকে পেঁচিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ইরা আর শাড়ি পরার স্টাইল দেখে আদিল নিজের হাসি চেপে রাখতে পারলো না, বরং ইরাকে জিজ্ঞাসা করলো, এটা কোন স্টাইলে তুমি শাড়ি পরেছো? পড়তে পারবে না যখন আমাকে বললেই পারতে, আমি পরিয়ে দিতাম। আসো আমি ঠিক করে পরিয়ে দিচ্ছি। আদিলের দুষ্টু কথার প্যাচ ইরা বেশ ভালো করেই বুঝতে পারলো, তাই ইরা কিছুটা চালাকি করে আদিলকে শান্ত গলায় বলল, আপনি গুগলে সার্চ করে লিখুন শাড়ি পরা ভিডিও, তাই চলে আসবে। আর অবশ্যই লিখবেন নতুন স্টাইলে পরার নিয়ম। ইরার কথা শুনে আদিল সত্যি ফোনটা বের করে বিছানায় বসে সার্চ করতে লাগলো। সে ফাঁকে ইরা পেঁচানো শাড়িটা ধরে এক দৌড়ে নিচে চলে গেল পারুলের কাছে, আর পারুলকে বলল এই শাড়িটা তাকে ঘুরিয়ে পরিয়ে দিতে। ব্ল্যাক রোজ বাড়ির সামনে আসতেই জুথি বেশ ভয় পেয়ে গেল। সে বেশ অনেকটাই ভয়ে কাঁপতে শুরু করলো। তাই জুথি ঈশানকে উদ্দেশ্য করেই বলল, এইটা কি মানুষের বাড়ি নাকি ভূতের বাড়ি? ঈশান জুথিকে আর একটু ভয় দেখানোর জন্যই বলল, তুমি ঠিক বলেছ, এটা মানুষের বাড়ি হতেই পারে না, এটা ভূতের বাড়ি। চলো আজকে তোমাকে একটা বড় সড়ো ভূত দেখাবো। এরা পরিপাটি করে শাড়ি পরে উপরে নিজের রুমে চলে আসলো। এর মধ্যে আদিল নিজেও শাওয়ার নিয়েছে। এরা আয়নার সামনে গিয়ে নিজের চুলগুলোকে বেঁধে নিল। আদিল রাজনীতি নিয়ে ফোনে বেশ কিছুক্ষণ যাবৎ আলাপ আলোচনা করছিল। আর মাত্র কিছুদিন বাকি, তারপর থেকে মন্ত্রীর আসনটা পেতে হলে বেশ দৌড়াদৌড়ি করতে হবে তাকে। সেখানে আশরাফ শিকদার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে অন্যদের মতন খুব বেশি পরিশ্রম করতে হবে না আদিলকে। আদিল রাজনীতির পাশাপাশি বিজনেসও করবে। একদিকে বাবা আর অন্যদিকে মা, দুজনের সাথে সম্পর্ক ভালো রেখে সামনের দিকে এগোতে হবে। আদিল ফোনে কথা শেষ করে যেই রুমে প্রবেশ করলো, ঠিক তখনই চোখে পড়ে ইরাকে, তার মায়াবী নারীকে। আজ আরো বেশি সুন্দর লাগছে বেবি ডলকে। যত দিন যাচ্ছে তার সৌন্দর্য কি আরো বেশি বাড়ছে, নাকি আমি আজকাল একটু বেশি ভালোবেসে ফেলেছি এই মায়াবিনীকে? তাই আদিল ইরাকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা তুমি এত সুন্দর কেন? ইরা এতক্ষণ অন্যমনস্ক থাকলেও আদিলের কথাটা বেশ ভালোভাবে বুঝতে পারলো ইরা, তবে কোনো রকম উত্তর করলো না। চুপ করে নিজের কাজে মন দিল। আদিল তাকিয়ে আছে ইরার দিকে আর ভাবছে বাসরটা কবে করব। ইরা ঈশান জুথিকে পেছনে রেখে আগে আগে প্রবেশ করেছে বাড়ির ভেতর। জুথি বেশ ভয়ে ভয়ে কাঁপা কাঁপা করতে করতে ঈশানের পিছু পিছু আসছে।
ঈশান বেশ স্বাভাবিকভাবে হাঁটছে। হঠাৎ করে জ্যোতিকে ভয় দেখানোর জন্য বলল। জ্যোতি, ওই দেখো, এটা কি? জ্যোতি এক লাফে ঈশানের বেশি কাছে চলে আসে। জ্যোতি ভয়ে ভয়ে ঈশানকে বলে। ওই যে কি? ঈশান হাসি চেপেই বলল। আরে টিকটিকি, ভয় কেন পাচ্ছ? তুমি কি টিকটিকি ভয় পাও? জ্যোতি ঈশানের কথা শুনে ঈশানের থেকে বেশ দূরে চলে যায় আর বলে। না, আমি টিকটিকি দেখে ভয় পাই না, আমি তেলাপোকা থেকে অনেক ভয় পাই। শিকদার মহলের চারপাশে মিডিয়া প্রেস ঘোরাঘুরি করছে। তাদের কাছে খবর আছে আদিলের বিয়ে করার। আশরাফ শিকদার কল করেছিলেন থানায়। কিছুক্ষণের ভেতরে পুলিশ প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হবে এই শিকদার মহলে। আশরাফ শিকদার যথেষ্ট সেনসিটিভ একজন মানুষ। আশরাফ শিকদার সোফায় বসে কফি খাচ্ছেন। ঠিক তখনই কল করে আশরাফ শিকদারের ছোট ছেলে। হ্যালো হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।